নমস্কার বন্ধুরা, তো পাইলম টিউটোরিয়ালের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 7-এর জিওগ্রাফির সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন বলেছে মাটিতে বাতাস থাকে 25%, ঠিক আছে। একটি লাভা মালভূমির উদাহরণ হলো মালব। তারপরে বলেছে উচ্চচাপের বায়ু হলো শীতল, ঠিক আছে। নেক্সট দেখো, ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় চুনা পাথর। ইস্পাত কারখানায় কী ব্যবহার করা হয়? চুনা পাথর, ঠিক আছে। চলো নেক্সট দেখি। আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো নাইজার। অরেঞ্জ নদীর দৈর্ঘ্য হলো 2200 কিমি। নেক্সট দেখো বলেছে সূক্ষ্ম সূক্ষ্ম দানা দিয়ে গঠিত হয় দোআঁশ মাটি। তো নেক্সট দেখো, আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো, নদী উচ্চ প্রবাহে ভি আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। নেক্সট দেখো, নিচের কোনটি নদীর জলপ্রবাহে সরাসরি প্রভাব ফেলতে বা নিয়ন্ত্রণ করতে পারে না? নদীর জলের রং, ঠিক আছে। তো নেক্সটে আমরা আসবো শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। দেখো কি বলেছে, ভূপৃষ্ঠের উপর শিলাচূর্ণের স্তরকে ড্যাশ বলে। এটা আমরা সবাই জানি, রেগোলিথ বলে, ঠিক আছে। তারপর দেখো, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত একটি পর্বত বেষ্টিত মালভূমি কি? তিব্বত, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে ড্যাশ সভ্যতা গড়ে উঠেছে। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। এশিয়ার একটি পলিগঠিত সমভূমি হলো ড্যাশ সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অথবা উপকূলীয় অঞ্চলে নদীতে প্রচুর ড্যাশ দেখা যায়। কি দেখা যায়? খাড়ি বা শাখা নদী দেখা যায়। নেক্সট দেখো কি বলেছে, এক কথায় উত্তর দাও, ঠিক আছে। কোন কোন খাল দ্বারা আফ্রিকা এশিয়ার সঙ্গে যুক্ত? সুয়েজ খাল দ্বারা, ঠিক আছে। নেক্সট বলেছে দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ দাও। এটা আমরা সবাই জানি, ব্যবচ্ছিন্ন মালভূমি মানে ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে। নেক্সট দেখো, আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? মাউন্ট তোপকাল, ঠিক আছে। আগ্রা শহরটি কোন দুটি নদীর দোআব অঞ্চলে অবস্থিত? গঙ্গা ও যমুনা, ঠিক আছে। তারপর দেখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের কি পরিবর্তন হয়? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ কমতে থাকে। নেক্সট দেখো, এবার তো আগেরটা গেল 1 মার্কসের, ঠিক আছে। এবার কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসছে। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকায় 3টি কারণ লেখো। 3টি কারণ লিখতে হবে আমাদেরকে। ফার্স্ট কারণ দেখো কি বলেছে, আমাজন নদীর মোহনায় সমুদ্র অত্যন্ত গভীর। 2 নাম্বার দেখো, মোহনায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি। 3 নাম্বার হচ্ছে আমাজনের উপনদীর সংখ্যা কম হওয়ায় বাহিত পলি মোহনায় পৌঁছানোর আগেই সমুদ্র স্রোতে ভেসে যায়। নেক্সট দেখো, জলপ্রপাত কাকে বলে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষাতে আসার জন্য। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে লম্বভাবে অবস্থান করলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে নদী খাত খাড়াভাবে নিচে নেমে যায় এবং জলধারার উপর থেকে নিচে সজোরে আছড়ে পড়ে। একে জলপ্রপাত বলে, ঠিক আছে। তারপর দেখো বলছে হামাদা কি? সাহারা মরুভূমির যেসব অঞ্চল বালিহীন এবং শক্ত পাথরে ঢাকা, সেই রুক্ষ পাথুরে মরুভূমিকে বলা হয় হামাদা। নেক্সট দেখো বলেছে পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। ফার্স্ট হচ্ছে, এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলে। আর নেক্সট তারপরে 2 নাম্বার হচ্ছে, এই শিলা নরম ও ভঙ্গুর প্রকৃতির হয় এবং এতে জীবাশ্ম দেখা যায়। নেক্সট কোশ্চেন বলেছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। তো চলো দেখে নিই। ভূ আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় মাঝখানে নিচু অংশ পর্বত দ্বারা বেষ্টিত হয়ে যে মালভূমি গঠন করে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। যেমন তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি কিন্তু পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ, ঠিক আছে। তো এই গেল 2 মার্কসের প্রশ্ন। এবার আসছি 3 মার্কসের, ঠিক আছে। দেখো কি বলেছে, শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়। তো আমি অ্যান্সারটা স্ক্রিনে মেনশন করে দেবো, ঠিক আছে। এত অ্যান্সার বলতে গেলে যেহেতু আমার ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, তাই আমি আর বলবো না, ঠিক আছে। তো
তো নেক্সট প্রশ্ন দেখো, 3টে প্রাচীন সভ্যতার নাম লেখো, সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে, 3টে প্রাচীন সভ্যতা ও সংশ্লিষ্ট নদীর নাম হলো সিন্ধু সভ্যতা, এবং এরকম করে দেখে না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। নেক্সট দেখো বলেছে, পূর্ব আফ্রিকার গোস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন। পূর্ব আফ্রিকায় গোস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন, এটা হলো মেন প্রশ্ন। ঠিক আছে, তো দেখো আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তো নেক্সট কোশ্চেন বলেছে, নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন। এমভাবেই অ্যান্সারটা দেখে নাও। নীল নদের উৎস অঞ্চল অর্থাৎ ইথিওপিয়ার উচ্চভূমিতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির জন্য নীল নদ গিয়ে প্রবাহিত হয়, যখন নিম্ন অববাহিকায় পৌঁছায় তখন নদীর জল ধারণ ক্ষমতা ছড়িয়ে যায়, ফলে প্রতি বছর নীল নদের নিম্ন অংশে বন্যা দেখা দেয়। তারপর দেখো, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। তাহলে আমি দুটোর পার্থক্য রেখেছি, তার পার্থক্যর বিষয় মালভূমি এবং সমভূমি। ঠিক আছে, তো পার্থক্যের বিষয়ের মধ্যে মোট 5টা বিষয় দিলে ইনাফ, আর তোমাদের মালভূমি আর সমভূমির মধ্যে পার্থক্যটা করতে হবে। তো চলো দেখে নিই অ্যান্সারটা। তো আমরা শুধু টপিকগুলো দেখব, মানে পার্থক্যের বিষয়গুলো। ঠিক আছে, তো বলেছি দেখো ভূমির ঢাল, তার পাশে আমি কিন্তু পার্থক্যটা দিয়ে দিয়েছি, আমি আর বললাম না। তারপরের পয়েন্ট হলো আকৃতি, আকৃতিটাও আমি সেমভাবে পাশে দিয়ে দিয়েছি, আমি আর বলছি না। ঠিক আছে, তো এবার আসি আমরা 5 মার্কসের প্রশ্ন উত্তরে। ঠিক আছে, দেখো 5 মার্কসে কী কী প্রশ্ন দিয়েছে। জনজীবনে নদ নদীর প্রভাব অপরিসীম, বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। তাহলে নদ নদীর উপর প্রভাব, মানে নদীর উপর প্রভাব যেগুলো আছে তোমরা কিন্তু সেটাই লিখবে। ঠিক আছে, জনজীবনে মানে মানুষের উপর নদীর যে কী প্রভাব সেটা দেখো। ফার্স্ট বলেছে মানুষের জীবনযাত্রা ও সভ্যতার বিকাশে নদ নদীর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এটা দিয়ে শুরু করবে। তারপরে যে তোমরা যেটা পয়েন্ট জানো সে পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা অ্যান্সারটা লিখবে। ঠিক আছে, দেখো কি বলেছে, পানি ও কৃষিকাজ ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড হলো পরিবহন ও বাণিজ্য, এবং থার্ড হলো বিদ্যুৎ উৎপাদন। ঠিক আছে, তো নেক্সট দেখছি শিকার, এবং লাস্ট সবচেয়ে ফাইনাল অ্যান্সার হলো পলি সঞ্চয়। তো এই টপিকের উপর তোমরা লিখতে পারো এটা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখছি আমরা, আফ্রিকা মহাদেশের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির প্রভাব সম্পর্কে যা জানো তাই লেখো। তো অ্যান্সার দেখছি চলো। আফ্রিকা মহাদেশের জলবায়ুর বিভিন্নতার প্রধান নিয়ন্ত্রকগুলি হলো অক্ষাংশ। তো অক্ষাংশ কিন্তু বিরাটভাবে কিন্তু প্রভাব ফেলে। ঠিক আছে, নেক্সট হলো সমুদ্র থেকে দূরত্ব, অ্যান্ড থার্ড পয়েন্ট হলো সমুদ্র স্রোত, অ্যান্ড লাস্ট পয়েন্ট হলো উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, তাই নিরক্ষরেখার কাছে হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোয় চূড়ায় বরফ জমে থাকে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সমভূমি শ্রেণীবিভাগ করে উদাহরণসহ ব্যাখ্যা দাও। ঠিক আছে, তো দেখো সমভূমিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা পলিগঠিত সমভূমি, লাভা গঠিত সমভূমি এবং লোয়ের সমভূমি। ঠিক আছে, দেখো পলিগঠিত সমভূমির আমরা ডেফিনেশন এবং সংজ্ঞা দিয়ে দিয়েছি, লাভাতেও তাই এবং লোয়ের সমভূমিতেও তাই। ঠিক আছে, তো তোমরা দেখে নাও এটা। তো এই ছিল আমাদের জিওগ্রাফি সিলেবাস, তো টোটাল সিলেবাস সেকেন্ড ইউনিট টেস্টের। তো এটা তোমরা দেখো, তোমরা পড়ো এবং তোমরা পরীক্ষায় ভালো মার্কস পাও। থ্যাংক ইউ।